Class 7, welcome back to my video class. Today I am going to start lesson 9, J.C. Bose, A Beautiful Mind. You know, Jagadish Chandra Bose was a famous Bengali or Bengali scientist. He discovered the life of plant. Beside that, he also discovered transistor, that means radio. But unfortunately, he was not awarded for this useful invention. Rather, the Italian scientist Marconi was given the award, okay, for the discovery of radio transistor. Okay, J.C. Bose, historically in 1895, India was under British rule. ঐতিহাসিকভাবে 1895 খ্রিস্টাব্দে ভারতবর্ষ কী ছিল? ব্রিটিশ শাসনের অধীন ছিল। A different history was made that year at the town hall in Calcutta. অর্থাৎ 1895 খ্রিস্টাব্দে একটি ঐতিহাসিক ঘটনা ঘটেছিল কলকাতার টাউন হলে, যার জন্য 1895 খ্রিস্টাব্দ ভারতবর্ষের ইতিহাসে তথা বাঙালিদের ইতিহাসে একটি স্মরণীয় দিন বলেই বিবেচিত। An interesting demonstration was performed by Jagadish Chandra Bose, an assistant professor of Presidency College. কারণ এই দিনটিতে তিনি কি করেছিলেন? টাউন হলে একটি ডেমনস্ট্রেশন দিয়েছিলেন। ওকে, কি হিসাবে? প্রেসিডেন্সি কলেজের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রূপে। Everyone was overawed when the electromagnetic waves traveled from the lecture hall to a third room about 75 meters away. সবাই চমৎকৃত হয়েছিল। Each and everyone present in the town hall were overwhelmed when an electromagnetic waves traveled from the lecture hall. যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ কী করেছিল? ট্রাভেল করে 75 মিটার দূরে থার্ড ফ্লোরে গিয়েছিল। ওকে, দিস ওয়েভস পাসড থ্রু 3 সলিড ওয়াল, এবং এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ 3টে সলিড ওয়াল অর্থাৎ 3টে কংক্রিটের দেওয়াল পাস করে বা ভেদ করে 75 মিটার দূরে থার্ড রুমে গিয়েছিল। দিস ওয়াজ এ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট which paved the way for future research all over the world. এবং এটা ছিল একটা যুগান্তরকারী ঘটনা। রেডিও ওয়েভ আবিষ্কারের এটা ছিল একটি যুগান্তরকারী ঘটনা, কারণ হোয়াট এভার হি ডিড, তিনি যেটা করেছিলেন তার আবিষ্কারের মধ্য দিয়ে সমগ্র পৃথিবী একটি নতুন একটি দিগন্ত উন্মোচন করেছিল। কিসের? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ আবিষ্কারের। ওকে, তাহলে দিস ওয়াজ এ রিমার্কেবল অ্যান্ড পাথ ব্রেকিং ইনসিডেন্ট। এটা ছিল একটি স্মরণীয় এবং একটি যুগান্তরকারী ঘটনা, যা মানুষকে কি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ সম্পর্কে গবেষণার আর একটা দিক খুলে দিয়েছিল। ওকে, born on 30th November 1858 at Bikrampur, now Monmoonsing ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1858 খ্রিস্টাব্দে 30শে নভেম্বর। জগদীশচন্দ্র বোস ওয়াজ এ ম্যান অফ ডাইভার্স ট্যালেন্ট। অর্থাৎ জগদীশচন্দ্র বোস বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি ছিলেন একজন ফিজিসিস্ট, তিনি ছিলেন একজন বায়োলজিস্ট, তিনি ছিলেন একজন বটানিস্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এ রাইটার অফ সায়েন্স ফিকশন। তিনি একজন পদার্থবিদ ছিলেন, তিনি ছিলেন একজন জীববিদ এবং তিনি ছিলেন একজন উদ্ভিদবিদ। এছাড়াও তিনি সায়েন্স ফিকশন অর্থাৎ সায়েন্সের ওপরে আধারিত, বিজ্ঞানের ওপরে আধারিত কল্পবিজ্ঞানের লেখক তিনি ছিলেন। হিজ ফাদার ভগবান চন্দ্র বোস ওয়াজ এ লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ। তার বাবা ভগবান চন্দ্র বোস ছিলেন ব্রাহ্ম সমাজের একজন নেতা। হি ওয়ার্কড অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট ইন ফরিদপুর। তিনি ফরিদপুরের ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে চাকরি করতেন। এছাড়াও ফরিদপুর ছাড়াও তিনি বার্ডওয়ানেও চাকরি করেছিলেন। জগদীশচন্দ্র's এডুকেশন স্টার্টেড ইন এ ভার্নাকুলার স্কুল। জগদীশচন্দ্র বোসের
প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয়েছিল একটি মাতৃভাষার স্কুলে। বিকজ হিজ ফাদার, কারণ তার বাবা বিশ্বাস করতেন, কি বিশ্বাস করতেন? বিলিভ দ্যাট ওয়ান মাস্ট নো ওয়ানস মাদার টাং বিফোর লার্নিং এনি আদার ল্যাঙ্গুয়েজ। তিনি বিশ্বাস করতেন অন্য ভাষা শেখার আগে সকল শিক্ষার্থীকে তার মাতৃভাষা শেখা উচিত। তাই জগদীশচন্দ্রকে প্রথম বাংলা ভাষা শেখানোর জন্যই তিনি একটি ভার্নাকুলার স্কুলে ভর্তি করেছিলেন। বিসাইডস, পাশাপাশি ওয়ান শুড নো ওয়ানস ওন পিপল, পাশাপাশি অবশ্যই একজন মানুষের তার দেশের মানুষকে, তার জাতির মানুষকে চেনা জানা উচিত। স্পিকিং অ্যাট দ্য বিক্রমপুর কনফারেন্স ইন 1915 বোস সেড, এবং বিক্রমপুরের একটি কনফারেন্সে 1915 খ্রিস্টাব্দে বিক্রমপুরের একটি কনফারেন্সে তিনি কী করেছিলেন? মানুষের সামনে এই কথাগুলো স্মৃতিচারণ করেছিলেন। অ্যাট দ্যাট টাইম, সেই সময় সেন্ডিং চিলড্রেন টু ইংলিশ স্কুল ওয়াজ এ প্রিভিলেজ স্টেটাস সিম্বল। অর্থাৎ তার সময় তিনি যখন বাংলা মিডিয়াম স্কুলে পড়তেন, সেই সময় ইংলিশ মিডিয়াম স্কুলে কি ছেলে মেয়েদের পাঠানো একটি আভিজাত্যপূর্ণ বিষয় ছিল। ইন দি ভার্নাকুলার স্কুল, এবং মাতৃভাষার স্কুলে টু হুইচ আই ওয়াজ সেন্ট, অর্থাৎ বাংলা মিডিয়াম স্কুলে যখন আমাকে পাঠানো হয়েছিল, দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ড্যান্ট অফ মাই ফাদার স্যাট অন মাই রাইট সাইড। দ্য সন অফ দ্য মুসলিম অ্যাটেন্ড্যান্ট, অর্থাৎ তার মুসলিম অ্যাটেন্ডেন্টের ছেলেও কী করেছিল? আমার ডান দিকে বসেছিল। দ্য সন অফ এ ফিশারম্যান স্যাট অন মাই লেফট, অপরদিকে একটি জেলের ছেলে আমার বাঁদিকে বসেছিল। দে ওয়ার মাই প্লেমেটস, তারা ছিল আমার খেলার সাথী। ওকে, আই লিসেন স্পেল বাউন্ড টু দেয়ার স্টোরিজ অফ বার্ডস, আমি চমৎকৃত হয়েছিলাম তাদের গল্প শুনে। যখন তারা কি গল্প করেছিল? দে টোল্ড অ্যাবাউট দ্য স্টোরিজ অফ বার্ড, তারা পাখিদের গল্প করেছিল, পশুদের গল্প করেছিল, এছাড়াও অ্যাকোয়াটিক ক্রিয়েচার্স, জলজ প্রাণীদের গল্প করেছিল। পারহ্যাপস দিস স্টোরিজ ক্রিয়েটেড ইন মাই মাইন্ড এ ক্লিন ইন্টারেস্ট ইন ইনভেস্টিং দ্য ওয়ার্কিং অফ নেচার, সম্ভবত তাদের গল্পগুলি আমার মনের মধ্যে কৌতূহল সৃষ্টি করেছিল প্রকৃতিকে নিয়ে ভাবার, বা প্রকৃতির মধ্যে কী রহস্য লুকিয়ে আছে সেই বিষয়টা জানার। স্বাভাবিকভাবে তাদের গল্প শুনেই প্রকৃতি সম্পর্কে আমি কৌতূহলী হয়ে পড়ি। হোয়েন আই রিটার্ন হোম, যখন আমি বাড়ি ফিরি ফ্রম স্কুল, অ্যাকম্প্যানিড বাই মাই স্কুল ফেলোস, অর্থাৎ আমি আমার সহপাঠীদের সঙ্গে করে বা সহপাঠীদের সঙ্গে যখন আমি বাড়ি ফিরতাম, মাই মাদার ওয়েলকাম অ্যান্ড ফেড অল অফ আস উইদাউট ডিসক্রিমিনেশন, কোনো বৈষম্য ছাড়াই আমার মা কী করতেন? আদর করে আমার বন্ধুবান্ধবকেও কী করতেন? খাওয়াতেন, এবং তাদের প্রতি আতিথেয়তা দেখাতেন। ওকে, it was because of my childhood friendship with them that I could never feel that there were creatures who might be labeled low caste. অর্থাৎ it was because of my childhood, অর্থাৎ আমার এই শৈশবের কারণেই আমি কি করতাম? সমস্ত স্তরের ছেলে মেয়েদের সঙ্গেই বন্ধুত্ব করতাম। ওকে, আমি কোনো উঁচু নিচু ভেদাভেদ করতাম না। আই নেভার রিয়েলাইজড, আমি কখনো উপলব্ধি করিনি দ্যাট দেয়ার এক্সিস্টেড এ প্রবলেম কমন টু টু কমিউনিটিজ, হিন্দু অ্যান্ড মুসলিম। আমি কখনো এই বৈষম্য অনুভব করতাম না যে হিন্দু মুসলিমের মধ্যে পার্থক্য আছে, বা হিন্দু মুসলিম দুটি জনগোষ্ঠীর মধ্যে বিশদ পার্থক্য আছে। ইন 1869, এরপর 1869 খ্রিস্টাব্দে বোস জয়েন হেয়ার স্কুল, বোস অর্থাৎ জগদীশচন্দ্র বোস হেয়ার স্কুলে যোগদান করেন। 6 years লেটার, এবার 6 বছর পরে হি ওয়াজ অ্যাডমিটেড টু সেন্ট জেভিয়ার স্কুলস ইন ক্যালকাটা, এরপর তিনি কলকাতার সেন্ট জেভিয়ার স্কুলে ভর্তি হন। হি পাসড দ্য এন্ট্রান্স এক্সামিনেশন অ্যান্ড জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ অফ ক্যালকাটা, এরপরে তিনি প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। ইট ওয়াজ হিয়ার দ্যাট হি কেম ইন কন্ট্যাক্ট উইথ জেসুইট ফাদার ইউজিন Lafont, who played a significant role in developing his interest in natural science. এবং সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করাকালীনই তিনি সেন্ট জেভিয়ার্সের ফাদার জেসুইট ইউজেনি ল্যাফংয়ের সঙ্গে বা ল্যাফংয়ের সাহচর্যে আসেন, এবং ল্যাফং কী করেছিল? তার প্রতিভা দেখে তার প্রতি আকর্ষিত হয়েছিলেন এবং তাকে প্রাকৃতিক বিজ্ঞানের প্রতি অনুরাগী হতে বলেছিলেন, বা ন্যাচারাল সায়েন্সের প্রতি তাকে ডিভোট করতে বলেছিলেন।
লেটার পরবর্তীতে বোস ওয়েন্ট টু ইংল্যান্ড, পরবর্তীতে হায়ার স্টাডি করবার জন্য বা উচ্চ শিক্ষা গ্রহণ করবার জন্য বোস ইংল্যান্ডে যান এবং ক্রাইস্ট কলেজে ভর্তি হন। কেমব্রিজের ক্রাইস্ট কলেজে তিনি ভর্তি হন। কেন? ন্যাচারাল সায়েন্স নিয়ে বা প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবার জন্য। ইন 1884 he received the natural science typos from the ইউনিভার্সিটি অফ কেমব্রিজ। এরপর 1884 খ্রিস্টাব্দে তিনি ন্যাচারাল সায়েন্স এর ওপরে টাইপস পান কেমব্রিজ ইউনিভার্সিটি থেকে এবং বিএসসি ডিগ্রি অর্জন করেন ইউনিভার্সিটি অফ লন্ডন থেকে। দি ফলোয়িং ইয়ার, ঠিক তার পরবর্তী বছরে বোস জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ অফিসিয়েটিং প্রফেসর অফ ফিজিক্স। এরপর পদার্থবিজ্ঞানের একজন সহকারী অধ্যাপক পদে তিনি প্রেসিডেন্সি কলেজে চাকরি পান। বাট হি ওয়াজ নট প্রোভাইডেড ফেসিলিটিস অফ রিসার্চ, কিন্তু গবেষণা করতে চাইলেও গবেষণা করবার সুযোগ সুবিধা থেকে তাকে বঞ্চিত করা হয়। হি ওয়াজ অলসো অফার্ড লোয়ার স্যালারি, এমনকি তাকে তার সহকর্মীদের, ইউরোপিয়ান সহকর্মীদের চেয়েও বাঙালি বা ভারতীয় বলে তাকে কম স্যালারি বা বেতন দেওয়া হতো। বোস হ্যাড এ রিমার্কেবল সেন্স অফ সেলফ রেসপেক্ট, কিন্তু বোসের আত্মমর্যাদা অত্যন্ত বেশি ছিল অ্যান্ড ন্যাশনাল প্রাইড এবং জাতীয়তাবাদও ছিল প্রবল। Therefore, as a sign of protest, he continued his teaching assignment for 3 years. ফলে এতটা বৈষম্য থাকা সত্ত্বেও তিনি তার চুক্তি মতো 3 বছর চাকরি করেছিলেন কোনো রকম বেতন না নিয়ে, অর্থাৎ বেতন গ্রহণ না করেই তিনি কি করেছিলেন, এক প্রকার তিনি প্রতিবাদ জানিয়েই প্রেসিডেন্সি কলেজে সহকারী প্রফেসর পদে চাকরি করেছিলেন। ফাইনালি the director of public instruction and the principal offered him a permanent teaching post. অবশেষে ডাইরেক্টর অফ পাবলিক ইনস্ট্রাকশন এবং কলেজের প্রিন্সিপালের হস্তক্ষেপে তিনি সেখানে স্থায়ী পদ লাভ করেন, অর্থাৎ প্রেসিডেন্সি কলেজের সহকারী অ্যাসিস্ট্যান্ট পদের স্থায়ী পদ তিনি লাভ করেন এবং তার বেতনক্রম ও সমপরিমাণ হয়। কেমন? এই হচ্ছে আমাদের ইউনিট 1-এর আলোচনা। দেখো এখানে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো নিয়ে আমি একটু কথা বলি। প্রথমে আছে ডেমনস্ট্রেশন। ডেমনস্ট্রেশন কথাটার মানে হলো অ্যান অ্যাক্টিভিটি দ্যাট শোজ অ্যান্ড এক্সপ্লেন হাউ সামথিং ওয়ার্ক, অর্থাৎ কোনো বিষয়ের ওপরে বক্তৃতা দেওয়া। যেমন টিচার পড়াশোনার বিষয় বা কোনো টপিকের উপরে কোনো লেসনের উপরে বক্তব্য রাখেন, তখন তাকে কি বলে? ডেমনস্ট্রেশন বলে। ওভাররড বলতে এখানে ইমপ্রেসড হওয়া, কারণ মানুষ তার গবেষণা দেখে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের ওপর গবেষণা দেখে চমৎকৃত হয়েছিল, ইমপ্রেসড হয়েছিল। প্রেভড মানে হচ্ছে ক্রিয়েটেড এ সিচুয়েশন ইন হুইচ সামথিং ক্যান হ্যাপেন, এমন একটা অর্থাৎ পথ দেখানো বা পথ দেখানো যে পথ দিয়ে আগামী দিনে আরও উন্নতি লাভ করা যায়। ডাইভার্স বলতে এখানে অফ ভেরিয়াস কাইন্ড, বিভিন্ন ধরনের বলতে বা বৈচিত্র্যময় বলতে এখানে ডাইভার্স কথাটা বোঝানো হয়েছে। স্পেলবাউন্ড মানে হলো চমৎকৃত হওয়া, ঠিক আছে, তাকেই বলে স্পেলবাউন্ড, অর্থাৎ অ্যাটেনশন কমপ্লিটলি হেল্ড বাট বাই হোয়াট দ্য পার্সন ইজ লিসেনিং টু অ্যান্ড ওয়াচিং। আর ডিসক্রিমিনেশন কথাটার মানে হলো বৈষম্য, মানে প্র্যাকটিস অফ ট্রিটিং সামবডি লেস ফেয়ারলি দ্যান আদার্স, অর্থাৎ অন্য কোনো ব্যক্তিকে ছোট চোখে দেখা বা নিচ বা সংকীর্ণ মন নিয়ে দেখা, এটাকেই আমার বৈষম্য বলে থাকি। কেমন? এবারে দেখো চলে এসো অ্যাক্টিভিটি 1, অর্থাৎ চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য গিভেন অপশনস। আচ্ছা, এবারে দেখো আমরা অ্যান্সারটা করি। এবারে অ্যাক্টিভিটি 1 বলেছে। অ্যাক্টিভিটি 1 তাহলে কি করব? জগদীশচন্দ্র বোস স্টাডিড ইন, দেখো নাম্বার 1, তাহলে 1 এ 2 কি হেয়ার স্কুল, তাহলে HARE হেয়ার স্কুল। ওকে, তারপরে দেখো নাম্বার 2 এ বোস মেড ফাদার ল্যাফন্ট অ্যাট সেন্ট জেভিয়ার্স কলেজ, তাহলে এটা 3 নম্বর অপশন হবে, সেন্ট জেভিয়ার XAVIERS জেভিয়ার্স কলেজ, সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেছিলেন। তারপরে সিতে চলে এসো, এবার 3 নম্বরে বোস গ্র্যাজুয়েটেড ইন BSc ফ্রম ইউনিভার্সিটি অফ লন্ডন, তাহলে নাম্বার 3 অপশন হবে ইউনিভার্সিটি
ইউনিভার্সিটি অফ লন্ডন। তিনি লন্ডন ইউনিভার্সিটি থেকে বিএসসি করেছিলেন, ব্যাচেলর অফ সায়েন্স করেছিলেন। এবারে দেখো অ্যাক্টিভিটি 2-তে চলে আসি। অ্যাক্টিভিটি 2-তে কি বলেছে তোমার? এখানে ইয়ার বলেছে আর এখানে ইভেন্ট বলেছে। ওকে, তাহলে ইয়ার আর ইভেন্টগুলোর মধ্যে তোমাকে কি করতে হবে আর কি লিখতে হবে। যেমন ধরো 1858, তাহলে 1858-এ তিনি কি করেছিলেন? জেসি বোস ওয়াজ বর্ন, জেসি বোস জন্মগ্রহণ করেছিলেন। কেমন? নেক্সট হচ্ছে 1869-এ তিনি কি করেছিলেন? বোস জয়েন্ট হেয়ার স্কুল, তাহলে বোস জয়েন্ট হেয়ার স্কুল। নেক্সট হচ্ছে 1875-এ হি জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ, জয়েন্ট সেন্ট জেভিয়ার্স কলেজ। ওকে, নেক্সট দেখো 1884-এ তিনি কি করেছিলেন? রিসিভ দ্য ন্যাচারাল সায়েন্স ট্রাইপড, তাহলে হি রিসিভড the natural science typos, TRIPOS typos from the University of Cambridge, and BSc from the University of London, ওকে, নেক্সট দেখো এবারে 1885-এ তিনি কি হয়েছিলেন? 1885-এ হি জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাহলে জয়েন করেছিলেন জয়েন্ট প্রেসিডেন্সি কলেজ as an assistant professor। ওকে, নেক্সট দেখো 1895-এ তিনি কি করেছিলেন? হি গেভ এ ডেমনস্ট্রেশন অন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ at the town hall in Calcutta, তাহলে উনি delivered a demonstration at town hall on electromagnetic wave, এর উপরে তিনি একটি বক্তৃতা করেছিলেন। বুঝে গেল? ওকে, তারপরে দেখো এবার আমরা পরেরটাই চলে আসছি, অ্যাক্টিভিটি 3-তে। তোমরা দেখতে থাকো মন দিয়ে, তাহলে হবে। আমরা পরেরটাই চলে আসছি এবার। ওকে, এবারে কি বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্স। এবারে আমরা কমপ্লিট দ্য ফলোইং করব, অর্থাৎ অ্যাক্টিভিটি 3, অর্থাৎ ওকে নাম্বার এ কি বলেছে দেখো, বোসেস ফাদার ইউজ টু ওয়ার্ক অ্যাজ এ, বোসের বাবা কি রূপে কাজ করতেন? ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে, তাহলে কি হবে? অ্যাজ থেকে অ্যাজ এ ডেপুটি ম্যাজিস্ট্রেট, as a deputy magistrate in Burdwan, Faridpur and other places, and other places
নাম্বার বিতে চলে এসো। ড্যাশ ওয়াজ দ্য লিডার অফ দ্য ব্রাহ্ম সমাজ, তাহলে বোসেস ফাদার, তাহলে বোসের বাবা, তাহলে বোসেস ফাদার কি নাম ছিল? ভগবান চন্দ্র বোস, ভগবান BHAGWAN চন্দ্র বোস, ওকে, ভগবান চন্দ্র বোস was the leader of the Brahmo, BRAHMO Brahmo সমাজ, ওকে। নাম্বার সি, in his school days Bose's playmates were, বোসের প্লেমেট কারা ছিল? তাহলে were দিয়ে লিখি, were the son of the Muslim attendant of his father, Muslim attendant of his father, and the son of a fisherman, clear? নাম্বার ডি, নাম্বার ডিতে দেখো কি বলেছে, বোস ওয়েন্ট টু ইংল্যান্ড টু স্টাডি, তাহলে বোস ওয়েন্ট টু ইংল্যান্ড, ইংল্যান্ডে কেন গিয়েছিলেন? বোস ইংল্যান্ডে গিয়েছিলেন প্রাকৃতিক বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে, তাহলে বোস ওয়েন্ট টু ইংল্যান্ড টু স্টাডি ন্যাচারাল সায়েন্স, ওকে। এবার চলে এসো পরের প্রশ্ন, দেখো অ্যাক্টিভিটি 4, তাহলে অ্যাক্টিভিটি 4 নিয়ে আমরা এবারে কি করব, সলভ করব। আমি মুছে দিচ্ছি, দেখো এবার অ্যাক্টিভিটি 4 সলভ করব। ওকে, দেখো এবার অ্যাক্টিভিটি 4 এ কি বলেছে, অ্যাক্টিভিটি 4 এর প্রথম প্রশ্ন, অর্থাৎ তোমাকে 3-4টে প্রশ্ন দিয়েছে অ্যাক্টিভিটি 4, তাহলে প্রথম কোশ্চেনটা কি বলেছে? প্রথম কোশ্চেন হচ্ছে, হোয়াই ডিড জগদীশ চন্দ্র বোস রিসিভড হিজ আর্লি এডুকেশন ইন এ ভার্নাকুলার স্কুল। তখন তোমাকে বলতে হবে, ঠিক আছে, জগদীশ চন্দ্র বোস অর্থাৎ জেসি বোস received his early education in a vernacular school because his father, তার বাবা বিশ্বাস করতেন, because his father believed that, তার বাবা বিশ্বাস করতেন কি, believed that one must have the knowledge about one's mother tongue, before learning any other language, okay. Next number B,
This is A number. Next number B. What did Bosch's mother do when he brought his friends home from school? তাহলে কি হবে when Bosch brought his friends home from school, তাহলে when Bosch brought his playmates or classmates লিখতে পারো or classmates home from school, his mother welcomed and fed them gladly without making any discrimination, কোনো বৈষম্য ছাড়াই তিনি তাদেরকে খাওয়াতেন, আদর করতেন। নেক্সট কোশ্চেন সি এ দেখো কি বলেছে, হু ওয়াজ ল্যাফন্ট না হাউ ডিড হি ইনফ্লুয়েন্স বোস? ল্যাফন্ট কে ছিল? তাহলে ল্যাফন্ট was a Jesuit father. তিনি কি করেছিলেন? He played an important role in developing Bosch's interest in natural science. Okay, next question দেখো number D question, why did Bosch refuse to accept his salary? বোস কেন তার বেতন নিতে অস্বীকার করেছিলেন? তাহলে কি লিখবো? Bosch refused to accept his salary because he was offered lower salary than his European colleagues. And he was not provided facilities for research. Okay, complete. এবারে চলে এসো দেখো অ্যাক্টিভিটি 5, ম্যাচ দ্য সিঙ্গেল ওয়ার্ডস উইথ দ্য এক্সপ্যান্ডেড ফর্ম। ওকে, আমরা এবারে পরেরটা করব। লেট মি ইরেজ দ্য বোর্ড ফার্স্ট, আমি বোর্ডটা মুছে নিই। দেখো এবারে আমরা অ্যাক্টিভিটি 5 এ চলে যাচ্ছি। অ্যাক্টিভিটি 5 এ কি বলেছে? অ্যাক্টিভিটি 5 দেখো এখানে বলেছে ম্যাচ দ্য সিঙ্গেল ওয়ার্ড উইথ দ্যার এক্সপ্যান্ডেড ফর্ম। দেখো প্রথমে কি বলেছে, এখানে নাম্বার 1 এ বলেছে অ্যাস্ট্রোনমি
AS অ্যাস্ট্রোনমি। তাহলে অ্যাস্ট্রোনমি বলতে আমরা কি বুঝি? অ্যাস্ট্রোনমি বলতে আমরা কি? স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেট। অ্যাস্ট্রোনমি বলতে আমরা স্টাডি অফ স্টার্স অ্যান্ড প্ল্যানেটস। ওকে, স্টার্স অ্যান্ড প্ল্যানেটকে বুঝি, অর্থাৎ গ্রহ, নক্ষত্র এবং গ্রহদের নিয়ে পড়াশোনাকে কি বলে? অ্যাস্ট্রোনমি বলে। নাম্বার 2-তে চলে এসো এবার। নাম্বার 2-তে বলেছে দেখো লাইব্রেরি। তাহলে LIBRARY, লাইব্রেরি মানে গ্রন্থাগার। তাহলে লাইব্রেরি বলতে আমরা কি বুঝি? এ প্লেস ওয়্যার বুকস আর কেপ্ট। তাহলে এ প্লেস একটি জায়গা যেখানে বই রাখা হয়। এ প্লেস হোয়ার বুকস আর কেপ্ট, একটি জায়গা যেখানে বই রাখা হয়। নাম্বার 3-তে চলে এসো এবারে গ্যারেজ, GARAG। গ্যারেজ বলতে আমরা কি বুঝি? গ্যারেজ বলতে আমরা এ প্লেস টু কিপ কার, যেখানে গাড়ি রাখা হয়। তাহলে এ প্লেস ফর কিপিং কার্স। নেক্সট দেখো 4 নম্বর কি বলেছে? সাইকোলজি। তাহলে PSYCHOLOGY। সাইকোলজি বলতে আমরা কি বুঝি? সাইকোলজি বলতে আমরা বুঝি স্টাডি অফ হিউম্যান মাইন্ড, মানুষের মন নিয়ে যে পড়াশোনা। স্টাডি অফ হিউম্যান মাইন্ড, অর্থাৎ মানুষের মনস্তাত্ত্বিক দিক বা মনন নিয়ে যে পড়াশোনা, তাকে আমরা সাইকোলজি বলি। ওকে, অর্থাৎ মনস্তত্ত্ববিদ্যা বলি তাকে। নেক্সট হচ্ছে অর্চার্ড। অর্চার্ড মানে ফলের বাগান। ওকে, তাহলে অর্চার্ড বলতে আমরা কি বুঝি? এ গার্ডেন অফ মেনি ফ্রুট ট্রিজ। তাহলে এ গার্ডেন অফ মেনি ফ্রুট ট্রিজ, যেখানে কি হয়? অনেক ফলের গাছ থাকে, তাকেই বলে অর্চার্ড বলে। নাম্বার 6 কি বলেছে দেখো? ক্যাশিয়ার, CASHIER। তাহলে ক্যাশিয়ার কাকে বলে? ক্যাশিয়ার কাকে বলে? অর্থাৎ এ পার্সন হু হ্যান্ডেল ক্যাশ, যে টাকা পয়সা লেনদেন করেন, তাকে আমরা ক্যাশিয়ার বলি। তাহলে কি বলবো? এ পার্সন, একজন ব্যক্তি, এ পার্সন হু হ্যান্ডেলস, HANDLES, হ্যান্ডেলস ক্যাশ। ওকে, যেমন ব্যাংকে যে ক্যাশ লেনদেন করে তাকে আমরা কি বলি? ক্যাশিয়ার বলি। ঠিক আছে, কেমন? তাহলে এই হলো তোমাদের ইউনিট 1-এ আলোচনা, অর্থাৎ টেক্সট রিডিং করলাম, সেই সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটি 1, 2, 3, 4, 5 আলোচনা করলাম এবং সলভ করলাম। তোমরা ভিডিওটা মন দিয়ে শুনবে, তারপর তোমরা অনুশীলন করবে টেক্সট বুক থেকে, তাহলেই দেখবে তোমাদের অসুবিধা হবে না। কেমন? এরপরে কোনো সমস্যা তৈরি হলে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাকে প্রশ্ন দেবে, আমি সলভ করে দেব। কেমন? সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর মন দিয়ে পড়াশোনা করো, কারণ সামনেই সেকেন্ড সামেটিভ এক্সাম, ভালো করে পরীক্ষা দিতে হবে সবাইকে। ওকে, সো টেক কেয়ার অফ ইউ। থ্যাংক ইউ।